জুলাই সনদ কার্যকর করার পদ্ধতি নিয়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে যে একটা কূটকৌশল এবং রাজনৈতিক খেলা হয়েছে সেটা এখন আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে। সমকালের এই রিপোর্টটা আমি আপনাদেরকে বিস্তারিত পড়ার অনুরোধ করব। আমি এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, সংস্কার ইস্যুতে সম্ভবত সবচেয়ে ভালো রিপোর্ট করেছে সমকাল। সংস্কারের খুঁটিনাটি, সেটা কেমন, কি দরকার, কতটুকু আলোচনা হচ্ছে, কোন পয়েন্টে প্রবলেমস আছে, খুবই সিগনিফিক্যান্টলি, খুবই বিস্তারিতভাবে, খুবই চমৎকারভাবে আলোচনা করেছে। যাই হোক, এই রিপোর্টটা আপনারা একটু দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপিকে চাপ দিয়ে, বিএনপিকে ঠ্যাক দিয়ে, বিএনপিকে ব্ল্যাকমেইল করে, খানিকটা ব্ল্যাকমেইল কি, সেটা ঠ্যাক কি নিয়ে, সেটা নিয়ে কথা বলবো। যে কিছু দাবি মানানোর জন্যই আসলে এটা একদম পরিকল্পিত একটা নাটক, এটা এখন খুব স্পষ্ট। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপি এই ঠ্যাক গ্রহণ করবে কিনা, করলে তার কি ঝুঁকি আছে, আর করলেও কেন করা উচিত হবে, সেসব নিয়ে কথা। এই রিপোর্টটায় যেটা বলা হচ্ছে যে একটা রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আমরা খেয়াল করি, মানে বলা হচ্ছে যে সরকার কিছু সিদ্ধান্ত নিজ থেকে নেবে, যেগুলো সুপারিশে ছিল সেখান থেকে এক ধরনের সরে আসা। মানে একটা উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে, সেখানে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক না করে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদের জন্য তা নির্দেশনামূলক রাখার পরামর্শ দিয়েছে অধিকাংশ উপদেষ্টা। স্বয়ংক্রিয়ভাবে কার্যকর, এই কথাটা একটা ফালতু কথা, অনেকবার বলেছি। 270 দিনের মধ্যে যদি মানে সংবিধান সংস্কার পরিষদ যদি এটা কার্যকর না করেন, এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। এটাকে এখন নাকি বলা হচ্ছে নির্দেশনামূলক রাখা হবে। এটা ফালতু কথাটা সরিয়ে নেওয়া হচ্ছে। ফানটা হচ্ছে এই জায়গায় যে কোনোভাবেই এটা আসলে করা যায় না, কিন্তু এটা রাখা হলো। এখন সরকার বলবে দেখো আমরা কিন্তু এখান থেকে সরে এসেছি। তারপর যেমন বলা হচ্ছে নির্বাচন ও গণভোট একদিনে, মানে আমরা খেয়াল করব বিএনপি এটা বলছে, সো এটা তারা মেনে নেওয়ার কথা দেখাচ্ছেন। এবং খুঁটিনাটি আইনগতভাবে খুঁটিনাটি দেখে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির অভিমত দেওয়া হয়েছে বলছে। এখানে মানে প্রধান উপদেষ্টা কোনোভাবেই পারেন না। আমরা দীর্ঘ সময় কথা বলেছি, এই প্রত্যেকটা আলাপ আনা হয়েছে আসলে এই যে সরকার ছাড় দিচ্ছে, এই আলাপগুলো থেকে সরজনে একটা ফালতু কতগুলো কথা আনা এবং দেখানো যে দেখো আমরা কিন্তু অনেক ছাড় দিচ্ছি। বাংলাদেশ এক্সিস্টিং কনস্টিটিউশনের মধ্যে আছে, সুতরাং এর মধ্যে থেকে শাহাবুদ্দিন চুপ্পু, আমি ব্যক্তিগতভাবেও তাকে একেবারেই পছন্দ করি না, করতাম না। তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন বা পরেও যে কোনো সময় তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি, কিন্তু আমাদের এটা সাংবিধানিক বাস্তবতা, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং এই ধরনের আদেশ তাকেই দিতে হবে। এটা আমরা বহুবার বলেছি, এখন বলছি আমরা সরে এসেছি। তার মানে সরকার কতগুলো প্রক্সি যুদ্ধ দেখিয়েছে, দেখিয়ে এখন সরে এসে বলছে দেখো আমরা কিন্তু ছাড় দিলাম। এরপর মূল আলোচনা হচ্ছে এরকম, রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে বিএনপিকে বলা হচ্ছে দুটো জিনিস থেকে তাদের নোট অফ ডিসেন্ট উইথড্র করে নিতে। একটা হচ্ছে আপার হাউসের পিআর, আর একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতিতে তাদের যে নোট অফ ডিসেন্ট আছে সেটা তুলে নিতে হবে। আর জামাতকে বলছে তারা যেন নিম্নকক্ষে পিআর না চায় এবং নির্বাচনের আগে গণভোট না চায়। আমরা খেয়াল করি জামাতের এই যে লোয়ার হাউসের পিআর নিয়ে তারা প্রচুর স্টান্ট দেখালো, এটা নিয়ে আমরা এই আলোচনাগুলো করেছি যে তারা চাপ রাখতে চায়, এটা রাখতে চায়, তারা আপার হাউসের জন্য একটা বার্গেনিং টুল, এবং গণভোটও তারা একই রকমভাবে করছে। সো এই দুটো জামাত সরিয়ে নিলে বিএনপির ওই দুটো সরিয়ে নিতে হবে। তাহলে আমরা খেয়াল করি জামাতের দাবি দুটো একেবারেই ফালতু। লোয়ার হাউসে পিআর জামাত ছাড়া, মানে ইসলামী আন্দোলন রাতে শরিক হয়েছে। এই ইসলামী আন্দোলন শেখ হাসিনার সময় কেমন ছিল কি ছিল আমরা খুব ভালো মতো জানি। যাই হোক, তারা এসে যোগ হয়েছে। তবে হ্যাঁ, জামাতের পিআরের দাবি খুব নতুন না, তারা অনেক আগেই পিআরের দাবি অনেকবার করেছেন, অনেক আগে করেছেন। যদি হঠাৎ করে মাঠে এত অ্যাক্টিভ হয়েছেন, অথচ তাদের এই 5 আগস্টের পরবর্তী সময়ে বা ঐকমত্য কমিশন তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর এই ব্যাপারে তাদের খুব বেশি মাথা ব্যথা ছিল না। সো এটা একটা ফালতু দাবি বলছি, কারণ বাংলাদেশের জনগণের মেজরিটির মানে একেবারে কনসেনসাস আছে, এমনকি এখানে যে আলোচনা হচ্ছে সেখানেও। সো একেবারে ফালতু একটা দাবিকে সে সামনে এনেছে ব্লাফ দেওয়ার জন্য। এবং গণভোট আগে এটাও কোনো কার্যকরী ইস্যু ছিল না। বাংলাদেশের মানে এক্সিস্টিং সিস্টেমের মধ্যে আমরা যে অবস্থায় আছি, আমাদের আইন শৃঙ্খলার অবস্থা যে জায়গায় আছে, দুটো নেশন ওয়াইড ইলেকশন 3-4 মাসের ব্যবধানে করার, 3 মাসের ব্যবধানের মধ্যে করার মতো একেবারে ক্যাপাবিলিটি আমাদের নাই। সো এটা দিয়ে তারা এই দুটোকে সরিয়ে বিএনপিকে ওই দুটো দাবি মেনে নিতে বলছে। বিএনপির দাবি মেনে নেওয়া বা না নেওয়া ইজ এ ডিফারেন্ট ডিবেট। আমি মনে করি বিএনপি আপার হাউসের পিআরের কথা বহুবার বলেছি, বিএনপির যে ফরম্যাটে পিআর করতে চায় সেটাকে আমি খুব লজিক্যাল মনে করি না, এটা হয় না আসলে। তারা যেভাবে করতে চেয়েছে এটা হলে পিআরের প্রয়োজন নেই।
এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েও সে চিন্তা করবে কিনা সেটা তার ব্যাপার। এখানে দেখলাম যে আমরা জনাব তারেক রহমানের সাথে সরাসরি আলোচনার জন্য সাজেস্ট করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে এক ধরনের ইঙ্গিত আছে বিএনপি আপার হাউসের পিআরটা বিবেচনা করবে এবং প্রধান উপদেষ্টাকে সম্ভবত দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সাথে আলোচনা করার জন্য। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রাজনৈতিক সমঝোতা হওয়া ভালো যে কোনো বিবেচনায়, কিন্তু সমস্যা হচ্ছে যে পদ্ধতিতে এটা করা হলো ঠ্যাক দিয়ে। বিএনপিকে ঠ্যাকটা কিসের? এটা না হলে ইলেকশন হবে না, ইলেকশন ভণ্ডুল করিয়ে দেবো, ইলেকশন হতে দেব না। এবং ইলেকশন যদি না হয় যে দলটা ক্ষমতায় যাবে বলে ওয়াইড স্প্রেড পারসেপশন আছে এবং এটাই সম্ভবত ঘটতে যাচ্ছে। সিটের সংখ্যা কি হয় না হয় সেটা ভিন্ন আলোচনা। জামাত ক্ষমতায় চলে যেতে পারে, ইসলামী যে দলগুলো আছে তার সাথে জোট, সাথে আওয়ামী লীগের কিছু ভোট যোগ হলে ক্ষমতায় চলে যেতে পারে। এটা খোয়াবের বেশি কিছু না, সিট বাড়তে পারে। তো যাই হোক, বিএনপি ক্ষমতায় যেতে পারে। এখন বিএনপি যদি নির্বাচন না পায় তার ক্ষমতায় যাওয়া হচ্ছে না, সুতরাং বিএনপির সামনে এই প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, তুমি যদি এই জিনিসগুলো এগ্রি না করো, এগুলোর যদি না হয় তাহলে নির্বাচনই অনিশ্চিত হয়ে যাচ্ছে। সো বিএনপির সামনে আসলে এটাই তাকে একরকম ব্ল্যাকমেইল করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে যদি দাবি যারা যারা আছেন আদায় করা যায় সেটা খুবই মর্মান্তিক হবে। বিশেষ করে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ইন্টারাকশন, রাজনৈতিক দল একজন অপরজনকে চাপ দেওয়াটা মেনে নিতে পারি, কিন্তু এটার মধ্যে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন ইটসেলফ ইনভলভড হয় এবং যেটার প্রধান উপদেষ্টা তারা ইনভলভড হন, তখন এটা দিনের শেষে রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়িয়ে দেবে, অবিশ্বাস বাড়িয়ে দেবে। এবং পরবর্তী পর্যায়ে আমরা বাংলাদেশের এটা মানতে আমার কোনো দ্বিধা নেই যে আমরা এখনো খুবই ভালো গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকে পড়িনি। আমরা আমাদের নিজস্ব কনফ্লিক্ট আমরা ডেমোক্র্যাটিক্যালি রেজলিউশনের জন্য এখনো খুব বেশি প্রস্তুত হয়ে উঠিনি। সুতরাং নির্বাচনের পর বিএনপি যদি ক্ষমতায় আসে, দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত আরও বাড়বে না, এটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ নির্বাচনের আগে যেভাবে ঠ্যাক দিয়ে এই কাজগুলো করা হয়েছে, এটা অত্যন্ত বাজে এক্সাম্পল হিসাবে থাকবে যদি বিএনপি অ্যাগ্রি করে। আর একটা কথা আমি প্রায় বলি, বাংলাদেশের মতো দেশে নির্বাচনের আগে জয় পরাজয় একটা গুরুত্বপূর্ণ বিষয় ম্যাটার করে। বিএনপি তার মারাত্মক ঝুঁকি নিয়ে, সুনামের ঝুঁকি নিয়ে, কারণ বিএনপিকে বিশেষ করে যারা এগুলো বোঝেন, আমাদের সিভিল সোসাইটি, আমাদের কনসাস এডুকেটেড মিডল ক্লাস, তারা বিএনপির এই কিছু নোট অফ ডিসেন্টকে, বিশেষ করে আপার হাউসের পিআরকে খুব স্ট্রংলি ক্রিটিক করেছেন এবং বিএনপি তার এই সুনামের ঝুঁকি গ্রহণ করে মাসের পর মাস গেছে এবং এখন শেষ পর্যন্ত যদি এটাকে স্থির রাখতে না পারে, অনেক সময় এটা হয় যে সঠিক জিনিসটাও শেষ মুহূর্তে না মেনে নেওয়া উচিত তাদের পলিটিক্যাল ক্যালকুলেশনের স্বার্থে। আবার ওই যে সামনে সেই অস্থিতিশীলতা তৈরির একটা হুমকি আছে যে এটা যদি মেনে না নেয়। এবং বিএনপি দীর্ঘদিন তার এই বদনাম সে গ্রহণ করেছে যে সে সংস্কার চায় না এবং সেটার মাধ্যমে শেখ হাসিনা হয়ে উঠতে চায় জনাব তারেক রহমান, বা এখনও তারা যেটা বলেছে এটাকেও সংস্কারের বিপরীত অবস্থান দেখাচ্ছে। বিএনপির নোট অফ ডিসেন্টের বাইরেও যে পরিমাণ বিষয় তাদের ঐক্যমত্য আছে, এগুলো খুবই বড় সংস্কার বলে আমি মনে করি। এবং গণভোট নির্বাচনের দিন হয়তো আসলে কোনো সমস্যা নেই, বরং সেটাই বেটার বলে আমি মনে করি। কিন্তু তারপরও এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে, ক্রমাগত সেটা চলছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে সরকার এখানে এবং ঐক্যমত্য কমিশন সবাই বিএনপির বিরুদ্ধে গিয়ে জামায়াত, এনসিপি এদের সাথে কাজ করেছে এবং জামায়াত, এনসিপি কতগুলো ব্লাফ দিয়েছে, কতগুলো প্রক্সি যুদ্ধ তৈরি করেছে। এটা এখন সবচেয়ে বড় সংকটের জায়গা, সেটা হচ্ছে বিএনপি এখন এটা মানবে কিনা। জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা কথা বলবেন, আমরা চাই সংকটের একটা সুরাহা হোক, সমাধান হোক, কিন্তু খুবই বাজে একটা এক্সাম্পল হয়ে থাকলো আমাদের জন্য এটা ভবিষ্যতে।